আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা মার্কেটিং সেগমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা কমার্সের বিবিএ এমবিএ এর স্টুডেন্ট তারা এই ব্যাপারটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা বেসিক্যালি বিজনেস করার কথা ভাবছে, বিজনেস করতে চাচ্ছে, বিজনেসের মধ্যে আছে বা লং রানে বিজনেসের গ্রোথ নিয়ে ভাবতেছে, তাদেরকে অবশ্যই এই টপিকটা নিয়ে ভাবতে হবে এবং জানতে হবে। টপিকটার নাম হলো এসটিপি, মার্কেট সেগমেন্ট টার্গেটিং অ্যান্ড পজিশনিং। কীভাবে মার্কেটিং সেগমেন্ট তৈরি করা হয়, কিভাবে টার্গেটিং করা হচ্ছে, কিভাবে পজিশনিং করা হচ্ছে, এই জিনিসটা জানা। তো এই কনসেপ্টটা অনেক বড় বড় কোম্পানিরা অনেক সময় বুঝতে চায় না, ইচ্ছা করে ইগনোর করে। এতে করে দেখা যায় যে লং রানের ক্ষেত্রে তারা অনেক রকম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে। তো আমি আস্তে আস্তে টপিকটা ইজিলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি আসি মার্কেটিং সেগমেন্টে। তো সাধারণত একটা মার্কেটে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে এবং এই কাস্টমারদের চাহিদা, নিডস এবং ডিমান্ড জিনিসটা অনেক রকম থাকে। তো একটা বিজনেস, একটা মার্কেট সেগমেন্টে কখনোই সব রকম কাস্টমারকে হ্যাপি করা যায় না, তাদেরকে স্যাটিসফাইড করা যায় না, তাদেরকে সব রকম ব্যাপার দিয়ে সার্ভ করা যায় না। তো সেগমেন্টেশন মানে মার্কেটকে কিছু আলাদা আলাদা গ্রুপে ভাগ করা, যেমন তাদের নিডস অনুযায়ী, তাদের ডেমোগ্রাফিক কালচার অনুযায়ী, তাদের বিহেভিয়ার কালচার অনুযায়ী তাদেরকে ভাগ করা। তো এই ধরনের মার্কেটকেই মার্কেট সেগমেন্টেশন বলে। আমি যদি এক্সাম্পল দিয়ে থাকি, যে কার কোম্পানির ক্ষেত্রে, তো এক সেগমেন্ট আছে যাদের কাছে ডিজাইন এবং টেকনোলজিক্যাল টার্মটা খুব ইম্পর্টেন্ট কারের ক্ষেত্রে, এবং তারা একটা কোয়ালিটি এবং একটা প্রিমিয়াম ভাইব চায়। তাদের কাছে মানি ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট না। আবার আরেক সেগমেন্ট আছে যারা প্রাইস সেন্সিটিভ, তাদের কাছে ভ্যালু ফর দ্য কাস্টমার মানি, তারা যে টাকাটা ব্যবহার করতেছে এর জন্য তারা একটা ভ্যালু পায়, সেদিকে তারা ফোকাস করে। যেমন মারুতি একটা মাস ব্র্যান্ড, মানে সাধারণ মানুষের জন্য মারুতি একটা ব্র্যান্ড, মানে মানুষজন চায় যে কম দামে তারা একটা ভালো পণ্য পাবে। কিন্তু দেখা গেল মারুতি যখন প্রিমিয়াম সেক্টরে ঢুকতে গেল তখন এটা তেমন জনপ্রিয়তা পেল না। তখন মারুতি নতুন একটা ব্র্যান্ড ওপেন করলো, নেক্সা, যেটা মারুতি সুজুকি নামে পরিচিত, এবং পরবর্তীতে এটা নিউ ব্র্যান্ড হিসেবে লঞ্চ করে পপুলার লাভ করলো। এভাবে মার্কেট সেগমেন্ট ক্রিয়েট করা হয়ে থাকে। এরপর আমি যদি আসি জিওগ্রাফিক, এটা বেসিক্যালি লোকেশনের উপর ডিপেন্ড করতেছে। একটা লোকেশন একটা বিজনেসের মার্কেট সেগমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। যেমন আমি যদি আপনাদেরকে সহজে এক্সাম্পল দিই, আপনি ধরেন একটা গরম কাপড় তৈরি করেন। এখন আপনি যদি এই কাপড়টা সামার কোনো দেশে সেল করার চেষ্টা করেন, এটা কি সেল হবে? না। গরম কাপড় তো কেউ সামারের গরমের দেশে পড়বে না, বেসিক্যালি এটা শীতকালের দেশে পড়বে, উইন্টার সিজনে পড়বে। তো জিওগ্রাফিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট নির্বাচন করার ক্ষেত্রে। এরপর যদি আমি আসি ডেমোগ্রাফিক ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন জেন্ডার, এজ, ইনকাম, লাইফস্টাইল, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস অ্যান্ড ন্যাশনালিটি। আমি যদি খুব সহজে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ডমিনোস একটা পিৎজা ব্র্যান্ড, তো এটা 7 থেকে 45 বছরের মানুষরা এটি বেশি খায়। আমি যদি জেন্ডার বলি, মেলরা ডমিনোস বেশি পছন্দ করে। আমি যদি সিটি লাইফের কথা বলি, এটা কিছুটা সিটি লাইফের দিকে এই রেস্টুরেন্ট বা এই ডমিনোস পিৎজাটা বেশি চলে, এবং যারা ফাস্টফুড খাবার পছন্দ করে, ফাস্টফুড খাবার গ্রামের লোকজন তেমন পছন্দ করে না, তারা এটার সাথে হ্যাবিচুয়েটেড না। তো অফিস পিপুল এবং সিটি লাইফের লোকজনরা এই ডমিনোস পিৎজাটাকে বেশি পছন্দ করে। তো এরপর আমি আসি সাইকোগ্রাফিক সেগমেন্টেশন ব্যাপারটা নিয়ে। এখানে মানুষের ভ্যালু, মানুষের বিলিফ, মানুষের লাইফস্টাইল ব্যাপারটা ডিপেন্ড করতেছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনারা কেলক্স চকো ব্যাপারটা শুনছেন, যেটা দুধ দিয়ে মিশায় খাই। তো কেলক্স চকো বিদেশে খুব পপুলার ছিল। তো এটা চিন্তা করলে এটা ইন্ডিয়ান সেগমেন্টে তাদের নিয়ে আসবে, লঞ্চ করবে। তারা লঞ্চ করলো, কিন্তু যখন তারা লঞ্চ করলো, তারা মার্কেট ভালোভাবে সার্ভে করলো না, মার্কেটের ইনফরমেশন তাদের কাছে গ্যাপ রয়ে গেল। তো ইন্ডিয়ান পিপুলরা যখন এটা দুধের সাথে খেলো, তখন তাদের কাছে এটা ভালো লাগলো না, কারণ ম্যাক্সিমাম আমরা যারা এশিয়ান কান্ট্রি দুধ ব্যাপারটা গরম খেতে পছন্দ করি, ফরেন কান্ট্রিতে দুধ ব্যাপারটা ঠান্ডাই খায়। তো গরম ব্যাপারের সাথে যখন কেলগসটা মিশানো হলো, তখন
এটার মজাই নষ্ট হয়ে গেল। তো এখানে একটা ইনফরমেশন গ্যাপের জন্য কেলগসটা ইন্ডিয়াতে পপুলার হইতে পারলো না। তো এই যে মানুষের ভ্যালু বুঝতে পারলো না, মানুষের লাইফস্টাইলটা তারা বুঝতে পারে না, এই জন্য তারা শাইন করতে পারে নাই। এরপর যদি আমি আসি বিহেভিয়ারাল সেগমেন্টেশন ব্যাপারটা নিয়ে, তো এটা ডিপেন্ড করতেছে কাস্টমারের বাইং সেগমেন্ট ব্যাপারটা নিয়ে, যে কাস্টমারটা বেশি দাম দর করতেছে, কাস্টমারটা বেশি বার্গেনিং করতেছে, কাস্টমারটা বেশি ডিসকাউন্ট চাইতেছে। তা এই টাইপের কাস্টমার কি হয়, এত বেশি ডিসকাউন্ট দিলে বা এত বেশি কম দামে রাখলে দেখা যায় যে প্রফিটই আর মানে জেনারেট করা যায় না একটা পণ্যতে, খুব কম মার্জিনে প্রফিট জেনারেট করে তাদেরকে সেল করতে হয়। তো এই টাইপের কাস্টমার কিছুটা অ্যাভয়েড করা উচিত। আবার কিছু কাস্টমার আছে খুব ফ্রেন্ডলি, তারা মোটামুটি ভালো প্রাইসেই খুব বেশি চাহিদা বা খুব বেশি দাম মানে দামাদামি না করে জিনিসটা কিনে ফেলে। তো এই টাইপের বিহেভিয়ারাল সেগমেন্টেশনে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, তাইলে ভালো একটা প্রফিট জেনারেট হয়। এরপর যদি আমি আসি মার্কেট টার্গেটিং ব্যাপারটা নিয়ে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কীভাবে আমরা মার্কেটিং টার্গেট করব। এর জন্য আমাদের অবশ্যই ক্রিয়েট ভ্যালু করতে হবে। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো, এই প্রোডাক্টটা প্রাইস দিয়েই তো লোকজন কিনতেছে, তো তারা প্রোডাক্টটা পাওয়ার সাথে সাথে একটা এক্সট্রা ভ্যালু পাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে, প্রোডাক্টটা প্রফিটেবল কিনা এটা ভাবতে হবে, এবং প্রোডাক্টটা লং রানে সাস্টেন করতেছে কিনা এটা দেখতে হবে। যেমন আমি অ্যাপেলের কথা বলি, অ্যাপেলের টার্গেটিং মার্কেটিং হলো তারা প্রিমিয়ার কাস্টমার অ্যাটাক করে, তাদের প্রোডাক্টটা প্রিমিয়াম, তাদের টেকনোলজিক্যাল, তাদের ক্যামেরা, তাদের সব কিছু প্রিমিয়াম, যার কারণে এটা প্রাইজিংয়ে খুব বেশি ইফেক্ট হয় না। মানুষজনের মধ্যে এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করছে যে তারা প্রিমিয়াম একটা সেগমেন্ট পাওয়ার জন্য, প্রিমিয়াম একটা কালচারের সাথে থাকার জন্য এই ডিভাইসটা ইউজ করে থাকে। আবার আমি যদি শাওমির কথা বলি, যেটা প্রাইস সেন্সিটিভ, মানুষজন যারা একটু প্রাইস সেন্সিটিভ, কম দামের মধ্যে মোটামুটি পণ্য পেতে চায়, তাদের কাছ থেকে তারা এই শাওমি প্রাইস সেন্সিটিভ প্রোডাক্টটা ইউজ করে থাকে। এতে করে একটা মার্কেট টার্গেটিং ব্যাপারটা হয়ে গেল, একটা প্রিমিয়াম এবং একটা প্রাইস সেন্সিটিভ। এরপর যদি আমি আসি পজিশনিং, এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। পজিশনিং বলতেই আমরা বুঝি কম্পিটিটর। একটা মার্কেট সেগমেন্টে একই প্রোডাক্টের অনেক রকম কম্পিটিটর হইতে পারে। আপনি একটা ভালো প্রোডাক্ট আনলেন, এটা ইজিলি কপি হয়ে আরেকটা কম্পিটিটর 2 দিন পরে এটা নিয়ে বিজনেস করতে পারে। তো আপনাকে উচিত এই প্রোডাক্টের একটা ডিফারেন্স মিনিং তৈরি করা। যদি বাজারে একই রকম প্রোডাক্ট থাকে, কাস্টমার কেন আপনার প্রোডাক্ট কিনবে, সে যদি আরেকজনের কাছে চলে যেতেই পারে। তো এমন একটা সেগমেন্ট তৈরি করা যাতে আপনার কথাবার্তা, আপনার চিন্তাভাবনা কাস্টমারের মাইন্ডে গ্র্যাব করে যায় এবং ঘুরে ফিরে আপনার কাছে চলে আসে। আমি যদি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলি, আমি কোনো বড় ব্র্যান্ডে যাব না, রিসেন্ট একটা এক্সাম্পল, একটা নিউজ দেখলাম। তো সেখানে একটা ইতিমখানাতে চাল বিক্রি করা হয়, তেল বিক্রি করা হয় এবং আরও মশলাদি দ্রব্য বিক্রি করা হয়। তো এরকম আরও বাজারে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, তারা বিক্রি করতেছে। তা আমি ওদেরকেই কেন নিব, এদেরকে কেন নিব না? তো যারা তখন বিক্রি করতেছে, এই ইতিমখানার লোকরা যখন প্রোডাক্টগুলো বানাইতেছে, তাদের প্যাকেজিংয়ে একটা জিনিস লেখা আছে যে এই পণ্যের প্রফিটের ম্যাক্সিমাম অংশ এই ইতিমখানার লোকদের জন্য ব্যবহার করা হবে, তাদের ভালো একটা লাইফ দেওয়ার জন্য। তখন কাস্টমার ভাবতেছে যে আমি কি শুধু টাকা দিয়ে পণ্যটা নিয়ে খাচ্ছি, নাকি আমি যে টাকাটা দিচ্ছি এটা একটা সওয়াবের কাজ হইতেছে। তাদের মাইন্ডে এটা সবসময় রিকল করবে যে টাকাটা দিলে এখানেই দিই, নিশ্চয়ই ইতিমদের জন্য ভালো হবে, তারা একটা কোয়ালিটিফুল লাইফ পাবে, ভালোভাবে থাকতে পারবে, এতে করে সব কিছুই ভালো হবে, আমরা একটা সওয়াবের কাজও করতেছি, টাকা ঢাললে ভালো জায়গাতে ঢালা উচিত। তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও বলা যায়, আবার আরেকজনের ভালো হচ্ছে এই জিনিসটাও বলা যায়। তো এইভাবেই পজিশনিং ক্রিয়েট করা হয় কাস্টমার মাইন্ড গ্র্যাব করার জন্য, কেন আপনি আমার প্রোডাক্টটা বেছে নেবেন। তো এইভাবেই আসলে আমরা মার্কেট সেগমেন্ট করে থাকি, পজিশনিং ক্রিয়েট করে থাকি এবং মার্কেট টার্গেটিং করে থাকি। তো আমরা যারা বিজনেস করতেছি বা লং রানে বিজনেসের গ্রোথ নিয়ে ভাবতেছি, তারা এই জিনিসটা নিয়ে একটু ফোকাস করা উচিত, তারপর প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, তাইলে লং রানে আমাদের প্রোডাক্টগুলো অনেক শাইন করবে।